গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম। 93 সালে মুম্বাই বিস্ফোরণে মূল চক্রী ভর্তি রয়েছে হাসপাতালে। গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম 1993 সালে মুম্বাই বিস্ফোরণে মূল চক্রী হাসপাতালে ভর্তি। আর কি জানা যাচ্ছে? সিজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। না, সিজারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম 1993 সালে মুম্বাই বিস্ফোরণের মূল চক্রী ভর্তি হাসপাতালে। সূত্রের খবর, দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আর কি জানা যাচ্ছে? সিজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। আর কি জানা যাচ্ছে? দেখো, একটা ভারতীয় বিভিন্ন এজেন্সি থেকে এজেন্সি সূত্রে যেটা জানা যাচ্ছে যে দাউদের শারীরিক অবস্থা যথেষ্টই খারাপ এবং সেখানে একটা বিষ প্রয়োগের বিষয় উঠে আসছে। বিষ প্রয়োগ করা হয়েছে দাউদের ওপর এবং করাচির একটি হাসপাতালে সে ভর্তি করা হয়েছিল, এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থা সরকারিভাবে এটা কোথাও তারা জানাচ্ছেন না, কারণ এখনো গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কারণ এর আগেও দাউদের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের হোক্স তৈরি হয়েছিল, কিন্তু এবারে যে ঘটনা শোনা যাচ্ছে সেটা অনেকাংশেই তার সাপেক্ষে এবং সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এবং এই বিষ প্রয়োগের পেছনে কে বা কারা রয়েছে সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় ঠিক যে গত কয়েক মাসে বা গত এক বছরেরও বেশি সময় আমরা দেখেছি যে পাকিস্তানের মাটিতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার যোগ রয়েছে এমন বেশ কিছু লস্কর ই তৈবা এবং জইশ অ্যাক্টিভিস্ট তারা কিন্তু তাদের মৃত্যু হয়েছে এবং সবকটাই অস্বাভাবিক মৃত্যু। এবং সেই জায়গা থেকে কোথাও আন্তর্জাতিক বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন। ধন্যবাদ সিজার। এদিকে শীতের হাওয়ায় সরগরম রাজনীতি। রবিবার দুপুরে দিল্লি উড়ে গেছেন মুখ্যমন্ত্রী। সফর জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বিকেল 3:30 দিল্লির বঙ্গভবনে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বিকেল 3টে অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল 11টায় সংসদ ভবনে রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের দাবি দেওয়া আদায়ে মুখ্যমন্ত্রীর এই সফর। দিল্লি যাওয়ার আগে অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রেও টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করব? কে কী খাবে সেটাও ঠিক করে দেবে, কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পার্ট আপ করে দেওয়ার একটা পরিকল্পনা। এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্যে যাচ্ছি। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন চেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করেন, টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি। টাকার হিসাব আমরাও চেয়েছি। ওই এক বাহানা করে একবার আন্দোলন বললো নাকি আন্দোলন চিরস্থায়ী। আরে দিদির আর ভাইপোর উচিত মোদির ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া। যদি দম থাকে, যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে, তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক। INDI এর মিটিংয়ে যেদিন যাবেন, পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন এবং সেটা ওনার সঙ্গে ওনার ভাইপোও থাকবে, পিসির সঙ্গে ভাইপোও থাকবে। অফিস কাগজপত্র, অফিসার এসব থাকবে না। রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না,
ভাইপোকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। নানান কারণে ধরা পড়ে যাবেন, যাতে ঠেকিয়ে দেওয়া যায়, তার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে ভাইপোকে নিয়ে। এদিকে মমতা দিল্লি সফরের সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের 2 শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন। এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী। মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবেন? চুঁচুড়ার প্রকাশ্য সভায় তৃণমূল মুখপাত্রের দাবি 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী অভিষেক। তৃণমূলকে যারা দুর্বল ভাবছেন তাদেরকেও এক হাত নিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, যখন মাঝে মধ্যেই তৃণমূল বিরোধীরা অভিযোগ করেন তৃণমূলের মধ্যে একটা দুটো দ্বন্দ্ব হয়ে গেছে, দুটো গোষ্ঠী হয়ে গেছে, একটা আদি তৃণমূল, একটা নব্য তৃণমূল, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই দাবি রাজনৈতিক মহল দেখছে কিভাবে? দেখো, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তিনি নিঃসন্দেহে তার দল আরও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকবে সেটা তো তিনি বলবেনই, কিন্তু নিঃসন্দেহে আমরা সাংবাদিক হিসেবে তার এই কথাটাকে কিভাবে বিচার করব? কুণাল ঘোষ সাম্প্রতিক অতীতে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন নেই এই প্রশ্ন তুলে কুণাল ঘোষ বক্তব্য রেখেছিলেন। নিঃসন্দেহে রাজনৈতিক মহল ব্যাখ্যা করেছিল যে কুণাল ঘোষ নব্য তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল করছেন। তারপরে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের পরিবেশ সামনে এসেছিল, যা বিভিন্ন সময়ে আসে, আদি নব্যের দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে। পরবর্তী সময়ে আমরা দুটো ডেভেলপমেন্ট দেখলাম। একটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, এবং পরবর্তীকালে উত্তর কলকাতারই আরও একটি সভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি কুণাল ঘোষকে অনুসরণ করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন একটা দিনে চুঁচুড়ায় গিয়ে কুণাল ঘোষ এই কথাটা বলছেন খুব তাৎপর্যপূর্ণ, যেদিন দিল্লি সফরে মমতা অভিষেক উড়ে যাচ্ছেন, সামনে একাধিক কর্মসূচি, জাতীয় রাজনীতিতে একটা বড় বাঁক বদলের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া জোটের বৈঠক, সেখানে রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে বারে বারে দুর্নীতির অভিযোগে কোণঠাসা করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ কোথাও একটা কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা, এবং মমতা অভিষেক দ্বন্দ্ব কিংবা আদিনব্যের কোনো দ্বন্দ্ব নেই এটা কোথাও একটা তুলে ধরে কর্মীদের মনোবল চাঙ্গা করবার জন্য কিন্তু তিনি বলেছেন। এবং সেটা মনে করা যেতেই পারে যে লোকসভা নির্বাচনের আগে এটা একটা ভোকাল টনিক, এবং নিঃসন্দেহে এই যে ভারসাম্যের রাজনীতি, এই ভারসাম্যের রাজনীতিটা লোকসভার আগে আরও বেশি করেই ফুটে উঠল কুণাল ঘোষের কথায়, যেটা তৃণমূল কংগ্রেসের জন্য খুব জরুরি। তার কারণ দ্বন্দ্বের পরিবেশ যত বেশি সামনে আসবে, বিরোধীরা তত বেশি আক্রমণাত্মক হবে শাসক দলের বিরুদ্ধে। এমনিতেই তারা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি নিয়ে শাসক দলকে আক্রমণ করছে, সেই জায়গা থেকে একটা কোথাও ভারসাম্যের বার্তা দিলেন কুণাল। ধন্যবাদ সৌরভ। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব না। আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না, দেব না। 25টা পার করে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার 2026 পর্যন্ত যেতে পারবে না, এটা তৃণমূল কংগ্রেসও জানে। 2024-এর তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে যাবে, আর 2026 পর্যন্ত এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ওর বলা উচিত ছিল 2046, 2056 কিছু একটা বলা উচিত ছিল, কারণ নিশ্চয়ই ওর দলের কোনো নেতা চাইবেন মুখ্যমন্ত্রী 2036, তারপরে ভাইপো। এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব? 2026-এই ভাইপো হোক। ফলে কেউ বলবেন পিসি থাকুক, কেউ বলবেন ভাইপো হোক।